জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, যাদের অবদানে আমরা পেয়েছি স্বাধীন দেশ, আমাদের এই ভূখণ্ড। জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধারা দেশের জন্য কি অর্জন করেছিলেন সে বিষয়ে জানতে এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা কেমন রয়েছেন আপনাদের জানাতে আমরা রয়েছি আপনাদের পাশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন সাহেবের সাথে, যিনি 1971 সালে দেশ মাতৃকার টানে নিজের জীবনকে বাজি রেখেছিলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আমরা তার কাছে জানবো মুক্তিযুদ্ধের কিছু কথা, শুনবো নতুন প্রজন্মের উদ্দেশ্যে তার ভাবনা। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা আপনার সম্পর্কে জানতে চায়, দেশের মানুষের সম্পর্কে জানতে চায়, কি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কেমন আছেন, ভবিষ্যৎ প্রজন্মকে কেমন দেখতে চান? আমাদের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক একটা সুন্দর বাংলাদেশের। সেই কারণেই আমরা 60 দশকে 70 দশকে যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়েছিলাম, তারা রাজপথে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে, আমি ছাত্র ইউনিয়ন এর নেতা হিসেবে, ছাত্রলীগের নেতা, একসঙ্গে মিশে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমেই আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই 69-এর গণ অভ্যুত্থান, এর মধ্যেই 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। 71-এর মুক্তিযুদ্ধের আরম্ভে আমি এই সরকার কর্তৃক একটা মিথ্যা মামলায় মৌলানা ভাসানীর লালটুবি সম্মেলনের পর একটা বিশাল মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম। সেই মিছিলে ছিল সমস্ত বড় বড় সেই সময়কার নামি দামি কৃষক নেতা। তাদের নিয়ে আমরা মিছিল করার প্রেক্ষিতে আমাদেরকে বলা হলো যে আমরা মার্শাল ল ব্রেক করেছি, আমাদের হাতে অস্ত্র আছে। সেই কারণে আমাদের বিরুদ্ধে 13 জনের বিরুদ্ধে মামলা হলো, আমরা গ্রেপ্তার হলাম এবং আমাদের ময়মনসিংহ জেলে, তারপরে ঢাকা সেন্ট্রাল জেলে, সেখান থেকে ঢাকা ড্রাম ফ্যাক্টরিতে, সামরিক আদালতে আমাদের বিচার হলো। বিচারের নামে নাটক, 21 দিন যাবৎ নাটক মঞ্চস্থ হলো এবং সেখানে আমাদের সকলকেই কম বেশি শাস্তি দেওয়া হলো। আমাকে সর্বোচ্চ শাস্তি 14টা বেতের বাড়ি, 6 বছরের জেল। এমত অবস্থায় মৌলানা ভাসানীর কাছে এই খবরটা যখন যায়, তখন সেই সময় ন্যাশনাল আওয়ামী পার্টির সেক্রেটারি জেনারেল মশিউর রহমান সাহেব মৌলানা ভাসানীর একটা পত্র নিয়ে এর সঙ্গে কথা বলে এবং মৌলানা ভাসানীও খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। বিভিন্ন সংবাদপত্রে উনি বিবৃতি দেয় এই সমস্ত কৃষক নেতা এবং আমাদের মুক্তির জন্য। যাই হোক, পরে দ্রুত, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল অ্যাডমিরাল আহসানের নির্দেশে রাত্রিতে আমাদেরকে ছেড়ে দেওয়া। জেলখানাতে বেরিয়ে আসার 8 মাস পর আমরা পূর্ণ প্রস্তুতির মধ্যে আছি যে আমরা স্বাধীনতা লড়াইতে আমাদের যেতে হবে, কারণ পাকিস্তানিরা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। এই অবস্থার প্রেক্ষিতেই 1 মার্চ 1971 হঠাৎ এহিয়া খানের ঘোষণা
রেডিওতে বেজে উঠল। নির্ধারিত ৩রা মার্চের সংসদীয় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো। এই ঘোষণা শোনার সাথে সাথে বেরিয়ে গেলাম। প্রথমে গেলাম হুজুর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং ওনার নির্দেশ গ্রহণ করার জন্য। ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, কিছু নির্দেশাবলী দিলেন। তৎপ্রেক্ষিতে আমরা টাঙ্গাইল শহরে এসে আবারও তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আমরা যারা ছাত্র ইউনিয়নের ছিলাম, আমি অবশ্য তখন ছাত্রত্ব আমার নাই, ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল টিছিল করার পর 25শে মার্চ যখন ঘনিয়ে আসলো, এর প্রেক্ষিতে আমাদের একটা সর্বদলীয় সভা ডাকা হলো। সেখানে আমরা আওয়ামী লীগের বাইরে ছিলাম, ন্যাশনাল আওয়ামী পার্টির পক্ষে আমরা 2 জন ছিলাম, আমি সহ সৈয়দ আব্দুল মতিন মরহুম মুক্তিযোদ্ধা, আর অন্যদিকে আতর রহমান খানের জাতীয় লীগের কবি আল মুজাহিদি বীর মুক্তিযোদ্ধা, এবং তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। এবং সেই অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেবের বাসায় আমরা বৈঠকে মিলিত হই বদিউজ্জামান খানের সভাপতিত্বে, এবং সেখানে একটা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কেউ কেউ এটাকে সংগ্রাম পরিষদ বলতো, কেউ কেউ এটাকে হাই কমান্ড হিসেবে আখ্যায়িত করত, যে এটাই হবে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের নেতৃত্ব দানকারী সংস্থা। এবং সেই মোতাবেক আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত টাঙ্গাইলের আশেপাশে, সমস্ত টাঙ্গাইল বলবো না, টাঙ্গাইল শহরের আশেপাশে যাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, সেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করার জন্য আমরা বেরিয়ে পড়ি। এই সমস্ত ছোটখাটো আগ্নেয়াস্ত্র আমরা সংগ্রহ করি করাটিয়া, টাঙ্গাইল, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ছিল। এগুলো দিয়ে তো আর যুদ্ধ হয় না। এর প্রেক্ষিতেই 25শে মার্চের ভয়াবহ আক্রমণ, অতঃপর 3রা এপ্রিল টাঙ্গাইলে যখন হানাদার বাহিনী প্রচন্ড আক্রমণ চালায়, এদিকে আমাদের এই হাই কমান্ডের নেতৃত্বে এম আলী কলেজের মাঠে আমাদের মুক্তিযুদ্ধে যোগদানকারী উৎসাহী তরুণ যুবকদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। সেখানে ট্রেনিং সাধারণত দিত যারা সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, তারা অভিজ্ঞতা সমৃদ্ধ ছিল, তারাই ট্রেনিং দিত। আমরা মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদের অফিস থেকে তাদেরকে আমাদের খাদ্য সরবরাহ ইত্যাদি করতে হইত। এমত অবস্থায় অনেকেই যখন চলে যায় ইন্ডিয়াতে, আমি তখন অফিসে ফাঁকা, একা। আমার উপর দায়িত্ব ছিল সর্বশেষ যারা পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ করতে নাটিয়াপাড়া, সেখানে কাদের সিদ্দিকী প্রতিরোধ গড়ে চলছিল, আর মির্জাপুরের ওখানে সাটিয়াজোড়া, ওইখানে ইপিআর বাহিনীর কিছু সদস্য ছিল, তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা শুকনা খাবার আমাদের সহকর্মীদের দিয়ে তাদের কাছে পাঠানো হয়েছে। তারা চেষ্টা করেছে প্রতিরোধ করার জন্য, কিন্তু এই সামান্য অস্ত্র দিয়ে পাকিস্তান বাহিনীকে, হানাদার বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব হয় নাই। তারা শহরের উপরে যখন ঢুকে পড়ে, তখন আমরা কৌশলগত কারণেই টাঙ্গাইলের যে অস্ত্রাগার ছিল, সেই অস্ত্রাগার থেকে অস্ত্রগুলো বের করে কাদের সিদ্দিকীর ট্রাকে সমস্ত অস্ত্রগুলো আমরা উঠিয়ে দিই।
আমারও কথা ছিল কাদের সিদ্দিকীর সঙ্গে যাওয়া, কিন্তু সেই দিন আমার অসুস্থতাজনিত কারণ এবং বাসা খালি থাকার কারণে আমি সেদিন যেতে পারিনি। পরে যাওয়ার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তারপরে আমি কি করব, আমি চলে যাই আমার মতো মৌলানা ভাসানীর সঙ্গে আবার দেখা করতে যাই। আমার হাতে কয়েকটা 303 রাইফেল ছাড়া আর কি ছিল, কিছুই তো ছিল না। আমার সঙ্গে 7-8 জন সহযোদ্ধা ছিল। এদেরকে নিয়েই মৌলানা সাহেবের বিন্নাপুরের বাড়িতে যাই, ওনার সঙ্গে দেখা করি। উনি আমাকে দেখে বললেন যে এই অস্ত্র দিয়ে তোমরা হানাদার বাহিনীকে তাড়াবা, অস্ত্র সংগ্রহ করো। উনি নির্দেশ দিলেন, চলে গেলাম। তারপরে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলাম পাহাড়ে যাওয়ার জন্য, কোনো অবস্থাতেই যেতে পারলাম না এত গোলাগুলির মাঝখানে। পরে নিজের কাছে যা অস্ত্র আর কিছু অস্ত্র সংগ্রহ করলাম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সংগ্রহকৃত আমাদের মুক্তিযোদ্ধাদের কিছু অস্ত্র, যেগুলো আমার হাতে আসছে, সেগুলো দিয়ে আমরা আমাদের মতো করে বিক্ষিপ্তভাবে আমরা মিলিশিয়া, রাজাকার, আলবদর, থানা, এগুলোর উপরে আমরা বিক্ষিপ্ত হামলা চালাতাম, যেটাকে বলে হিট অ্যান্ড রান। এই পলিসিতেই আমাদের আগাচ্ছিলাম। এর মধ্যেই আমার কাছে যা গোলাবারুদ ছিল সব নিঃশেষ হয়ে যায়। এর মধ্যেই আবার কাদের সিদ্দিকীর সঙ্গে আমার যোগাযোগ স্থাপিত হয়, এবং যোগাযোগ স্থাপিত হওয়ার পর আবার নতুন করে নতুন উদ্যমে আমরা শুরু করি। সেখানে কাদের সিদ্দিকীর কেদারপুর ক্যাম্পের থেকে আবার আমি চলে আসি সাজানি ক্যাম্পে, এবং সাজানি ক্যাম্পে থাকা অবস্থাতেই 11ই ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত হয়ে যায়। আমরা তখন আমাদের জওয়ানদের সঙ্গে নিয়ে আমরা টাঙ্গাইল আসি। তারপরের অবস্থা তো যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ, বিধ্বস্ত দেশ, সেই বিধ্বস্ত দেশে আমাদের কি করণীয়, এবং আমাদের তখন বিশাল, কাদেরিয়া অস্বীকার করার উপায় নেই, কাদের সিদ্দিকীর সুবিশাল কাদেরিয়া বাহিনী যে নেতৃত্ব দিয়েছে, এবং এটা কাদের সিদ্দিকীর তার নিজস্ব যোগ্যতা, এবং সে সামরিক বাহিনীতে একসময় ছিল, এ কারণেও তার পক্ষে সম্ভব হয়েছে। সেই কাদেরিয়া বাহিনীতেই যারা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা সকলেই কাদেরিয়া বাহিনীর সদস্য, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখানে বিচ্ছিন্নভাবে একটা ছিল অবশ্য, সেটা বাতেন বাহিনী, কিন্তু তারা খুবই ক্ষুদ্র ছিল, এবং তারা দক্ষিণ অঞ্চলের একটা সামান্য কিছু অংশ নিয়ে তারা যুদ্ধের কাজকর্ম করছে বিভিন্ন জায়গায়। এরপরে তো আমরা অস্ত্র সমর্পণ করি, স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করি। এইভাবেই কেটে যায় আমাদের স্বাধীনতার ইস্পিত লক্ষ্যে। আমরা পৌঁছে যাই, দেশটা স্বাধীন হয়, কিন্তু স্বাধীনতার পর যে লক্ষ্যে, যে স্বপ্নে মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিল, সেই স্বপ্ন আমাদের পূরণ হলো না।